সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। খানজাহান আলী আদর্শ আলিম মাদ্রাসার অনলাইনে ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে সমাস। প্রথমে সমাসের সংজ্ঞা। সমাস কাকে বলে? পরস্পর সম্পর্ক যুক্ত দুই পদ এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। যেমন মহানবী। এখানে আমরা লিখলাম পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। আমি উদাহরণ লিখছি মহানবী। মহা একটা পদ এবং নবী আর একটা পদ। মহা হচ্ছে বিশেষণ পদ এবং নবী হচ্ছে বিশেষ্য। মহা অনুরূপ আমরা লিখতে পারি মহামানব। মহা একটা পদ, মানব আর একটা পদ। মহৎজন। মহৎ একটা পদ, জন একটা পদ। মহাকবি। মহা একটা পদ, কবি আর একটা পদ। মহামানব। মহা একটি পদ, মানব একটি পদ। এই জন্য সংজ্ঞা এসেছে পরস্পর সম্পর্কযুক্ত দুটি পদ এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। অনুরূপ লিখতে পারি মহারিষি। মহা একটা পদ, ঋষি আর একটা পদ। এরপর আমরা জানবো যে সমস্ত পদ কাকে বলে। সমস্ত পদ হচ্ছে সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বলে। যেমন আমরা লিখতে পারি মা, মাতা, পিতা, তাই না? এটা একটা সমস্ত পদ। ভাই, বোন বা এগুলো দিদি সমস্ত পদ। আমি আগেই লিখেছি মহানবী, মহামানব, মহৎজন, মহাকবি, তারপরে মহারিষি, এগুলো সমস্ত পদ। অনুরূপ সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বলে। যেমন বিলাত ফেরত, এটা একটা সমস্ত পদ। এবং এখন ব্যাড বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে? ব্যাড বাক্য সমস্ত পদকে ভেঙে যে পদে পাওয়া যায় সমস্ত পদ ভেঙে যে বাক্য তৈরি করা হয় তাকে বলে ব্যাড বাক্য। যেমন আমরা আগে লিখছি মহানবী, মহান যে নবী। মহামানবকে বাংলা মহান যে মানব। তারপরে মহৎজন, মহাকবি, মহান যে কবি। মহামানব, মহান যে মানব। মহারিষি, মহান যে ঋষি। পিতা ও মাতা, ভাই ও বোন। বিলাত থেকে ফেরত। সমস্ত পদকে ভেঙে যে পদ পাওয়া যায়
যে পদকে ভেঙে যে বাক্য তৈরি করা হয় তাকে বলে ব্যাড বাক্য। এক কথা আমরা বুঝলাম যে সমাস কাকে বলে, সমস্ত পদ কাকে বলে, ব্যাড বাক্য কাকে বলে। সমাস, এবার সমাসের প্রকারভেদ। সমাসের প্রকারভেদ, সমাস কয় প্রকার? সমাস কয় প্রকার? সমাস হচ্ছে সমাস 6 প্রকার। প্রথমে হচ্ছে দ্বন্দ্ব সমাস, তারপরে দ্বিগু সমাস, দ্বিগু সমাস 3 কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস 4 তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস 5 অব্যয়ী ভাব সমাস 6 বহু বিরিহি সমাস। এতক্ষণে আমরা লিখলাম সমাস হচ্ছে 6 প্রকার। প্রথম দ্বন্দ্ব সমাস, 2 দ্বিগু সমাস, 3 কর্মধারয় সমাস, 4 তৎপুরুষ সমাস, 5 অব্যয়ভাব সমাস, 6 বহুব্রীহি সমাস। এতক্ষণে আমরা পেলাম সমাস 6 প্রকার। এবং এখন আমরা প্রথমটা নিয়েই আলোচনা করব, দ্বন্দ্ব সমাস এর কাকে বলে। দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে সমাসে প্রত্যেকটি সমাসসমান পদের অর্থের প্রাধান্য থাকে, প্রত্যেকটি সমাসসমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে কি বলে? দ্বন্দ্ব সমাস। যে সমাসে দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা, দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা যে সমাসে প্রত্যেকটি সমস্ত পদে সমাস সমান সমাস সমান সমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যে সমাসে প্রত্যেকটি সমাস সমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন হাট বাজার, মাসি পিসি, কোলে পিঠে। যে সমস্ত পদকে ভাঙিয়ে যে বাক্য অংশ তৈরি করা হয় তাকে বলে
ব্যাড বাক্য। এখানে আমরা লিখতে পারি যেমন হাট ও বাজার। একটা কথা মনে রাখতে হবে, দ্বন্দ্ব সমাসের ব্যাড বাক্য করতে হলে দুটি পদের মাঝখানে ও এবং তথাপি এই অব্যয়গুলো ব্যবহৃত হয়। আমি এখানে লিখলাম ব্যাড বাক্য আছে, ব্যাড বাক্য এসে হাট ও বাজার। মাসি পিসি, মাসি ও পিসি। কোলে পিঠে, কোলে ও পিঠে। অনুরূপ লিখতে পারি 9 6, 9 ও 6। ভাই বোন, ভাই বোন, ভাই ও বোন। খাতা পত্র, খাতা পত্র, খাতা পত্র, খাতা, খাতা ও পত্র। খাতা ও পত্র যে সমাসে প্রত্যেকটি সমাস সমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলা হয়। অর্থাৎ আমি যতগুলো পদ লিখলাম প্রত্যেকটি সমাস সমান পদের অর্থের প্রাধান্য আছে। এখন দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ। দ্বন্দ্ব সমাস কয় প্রকার? দ্বন্দ্ব সমাস কয় প্রকার হতে পারে? দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ। দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ, দ্বন্দ্ব সমাস কয় প্রকার হতে পারে? দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ, দ্বন্দ্ব সমাসের প্রকার ভেদ। 1 অলুক দ্বন্দ্ব, 2 মিলনার্থক দ্বন্দ্ব, 3 বিরোধার্থক দ্বন্দ্ব, 4 দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, অঙ্গবাচক দ্বন্দ্ব, অঙ্গবাচক দ্বন্দ্ব, 6 সমার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব। আজকে আমি এই 7টা আলোচনা করে আমার আলোচনা শেষ করব। প্রথমে আমি লিখছি অলুক দ্বন্দ্ব, 2 মিলনার্থক দ্বন্দ্ব, 3 বিরোধার্থক দ্বন্দ্ব, 4 অঙ্গ বিপরীতার্থক দ্বন্দ্ব, 5 অঙ্গবাচক দ্বন্দ্ব, 6 সমার্থক দ্বন্দ্ব, 7 একশেষ দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসে দুটি পদের মধ্যে, অলুক দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসে দুটি পদের মধ্যে বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব বলে। আমি আবারও বলছি, যে দ্বন্দ্ব সমাসে দুটি পদের মধ্যে বিভক্তির চিহ্ন লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব বলে। যেমন মায়ে ঝিয়ে, মায়ে ঝিয়ে, দুধে ভাতে, দুধে ভাতে, ভাতে। এখানে মায়ে ঝিয়ে, মায়ে লিখতেও সপ্তমী বিভক্তি আছে, ঝিয়ে লিখতেও সপ্তমী বিভক্তি আছে।
ব্যাস বাক্যটা আমাদের এরকম হবে মায়ে ও ঝিয়ে, মায়ে ও ঝিয়ে। অলুক দ্বন্দ্ব সমাস দুধে ভাতে, দুধে লিখতেও সপ্তমী বিভক্তি চিহ্ন এ পাওয়া যায়, ভাতে লিখতেও সপ্তমী বিভক্তি চিহ্ন এ পাওয়া যায়। এর ব্যাস বাক্যটি হবে দুটি পদের মাঝখানে শুধু কি ব্যবহৃত হবে? ও ব্যবহৃত হবে। দুধে ও ভাতে, দুধে ও ভাতে। মিলনার্থক দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব যে সমাসে দুইটি পদের মধ্যে সম্পর্ক বুঝাবে তাকে মিলনার্থক দ্বন্দ্ব বলা হয়। দুটি পদের মধ্যে সম্পর্ক বুঝাবে তাকে বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব। যেমন মা মা বাপ, ভাই বোন, চা বিস্কুট। অর্থাৎ এই আমি লিখলাম যে মা বাপ ভাই বোন চা বিস্কুট এ পদের মধ্যে মিল দেখা যায়। এর ব্যাস বাক্য হবে দুটি পদের মধ্যে শুধু ও ব্যবহৃত হবে, মা ও বাপ। মিলনার্থক দ্বন্দ্ব ভাই ও বোন, মিলনার্থক দ্বন্দ্ব চা ও বিস্কুট। যে সমাসে দুটি পদের মধ্যে মিল বুঝাবে সেইটি কি? মিলনার্থক দ্বন্দ্ব। এরপরে আছে বিরোধার্থক দ্বন্দ্ব। বিরোধার্থক দ্বন্দ্ব একটু বই নিলাম, যে সমাসে দুটি পদের মধ্যে একটু বিরোধমূলক ভাব প্রকাশ করবে তাকে বলা হয় বিরোধার্থক। যেমন দা কুমড়া ঐনকুল সর্বনরক, দা কুমড়া ওহি নকুল, অহিনকুল সর্ব নরক। দা কুমড়া, দা ও কুমড়া অহিনকুল, এর ব্যাস বাক্য হবে দা ও কুমড়া। অহিনকুল ওহি ও নকুল, সর্বনরক সর্ব ও নরক, সর্বনরক। আছে বিপরীতার্থক দ্বন্দ্ব। এরপরে আছে বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব এরপরে আছে আমাদের বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব একটা বিপরীত শব্দ বুঝাবে। আয় ব্যয়, ছোট বড়, আয় ব্যয় ছোট বড়, জমা খরচ, জমা খরচ। আয় ব্যয় পূর্বের ন্যায় এগুলোর মাঝখানেও দুটি পদের মাঝখানে শুধু ও ব্যবহৃত হবে। আয়, আমার কাছে যদি টাকা আয় থাকে তো এক জিনিস, আর টাকা যদি ব্যয় হয়ে যায় হাত হয়ে যায় শূন্য। একটা বিপরীত ছোট বড়। একটা ছোট মানুষের বয়স কি 1 বছর হতে পারে, একজন বড় মানুষের বয়স 80 হতে পারে। একটা বিপরীত। জমা খরচ ওই একই রকম। তাহলে এর মাঝখানে শুধু ও ব্যবহৃত হবে। আয় ব্যয় ছোট বড় জমা ও খরচ, একটা বিপরীত। অঙ্গবাচক দ্বন্দ্ব তারপরে আছে অঙ্গবাচক দ্বন্দ্ব। অঙ্গবাচক দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসে প্রত্যেকটি পদে অঙ্গ বুঝাবে, প্রত্যেকটি পদে অঙ্গ বুঝাবে। যেমন হাত পা, নাক কান, হাত পা নাক কান, মাথা মুখ। এখানে অঙ্গবাচক দ্বন্দ্ব, অর্থাৎ প্রতিটি পদে দুটো পদে অঙ্গ বোঝাচ্ছে। হাত একটা পদ, পা একটা পদ, নাক একটা পদ,
কান একটা পদ, মাথা একটা পদ, মুখ একটা, মাথা একটা অঙ্গ, মুখ একটা অঙ্গ। হাত ও পা, মাঝখানে শুধু ও ব্যবহৃত হবে, হাত ও পা। নাক ও কান, মাথা ও মুখ, মাথা ও মুখ। এরপর আছে সমার্থক দ্বন্দ্ব, দুটি সমার্থক দ্বন্দ্ব দুটি পদ দ্বারা একই অর্থ বোঝায়। হাট বাজার, যদি বলা হয় আমি হাটে যাচ্ছি তাও আমার বাক্য সঠিক, আমি বাজারে যাচ্ছি তাও আমার বাক্য সঠিক। হাট বাজার। তারপরে খাতাপত্র, খাতা কাগজ। হাট বাজার, হাট ও বাজার, খাতাপত্র, খাতা কাগজ, খাতা ও কাগজ। একশের দ্বন্দ্ব সর্বশেষ, দুয়ের অধিক পদ বুঝলি সেটা হচ্ছে একশের দ্বন্দ্ব। দুয়ের অধিক পদ যদি বুঝায় সেটা হচ্ছে একশের দ্বন্দ্ব। যেমন আমরা, আমরা এখানে আমরা যদি লিখি তাহলে কি দুয়ের অধিক পদ বুঝায়, যেমন আমরা, আমি, তুমি ও সে। আমি, তুমি ও সে। আজকে আমরা আলোচনা করলাম দ্বন্দ্ব সমাসের সমাস কাকে বলে, সমাস কত প্রকার, কি কি। দ্বন্দ্ব সমাসের 7টা প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করলাম। অলুক দ্বন্দ্ব, বিধানার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব, বিপরীত দ্বন্দ্ব, অঙ্গবাচক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, এক্সের দ্বন্দ্ব নিয়ে আমরা আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা দ্বন্দ্ব সমাসের আরো কয়েকটি ভাগ আছে তা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বইয়ের সাথে মিলে এই ক্লাসটি দেখবে, যাতে তোমাদের কিছুটা হলেও তোমরা উপকৃত হও। আমি এই যে যতগুলো নিয়ে সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম, তোমরা বই মিলিয়ে সার্বক্ষণিক বইয়ের সঙ্গে মিলিয়ে তোমরা দেখবে, যাতে তোমরা উপকৃত হতে পারো। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার অনলাইনে ক্লাস সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় শেষ করছি। কাটো কাটো কাটো। 5 মিনিট হয়েছে।